দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যও ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা, দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। তারেক রহমান বলছিলাম, গণ অধিকার পরিষদের সাবেক নেতা তারেক রহমান, আপনারা জানেন বর্তমানে আম জনতার দল নামের একটি দল গঠন করেছেন এবং সেটার নেতা তিনি। এই তারেক রহমান তিনি স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন। সর্বশেষ জুলাই অভ্যুত্থানের যে আন্দোলন, ছাত্র জনতা যে আন্দোলন, তাতে তিনি অংশগ্রহণ করেছেন এবং বেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেজন্য তারেক রহমানকে আমরা স্যালুট জানাই। বাট এই তারেক রহমান তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে নিয়ে তিনি আপত্তিকর, আমি বলবো আপত্তিকর তিনি বক্তব্য দিয়েছেন, যেটাকে আসলে মেনে নেওয়ার মতো নয়। যে বক্তব্যটিকে আমি ভালোভাবে দেখছি না। তো সেটি আপনাদেরকে শোনাবো যে এই তারেক রহমান তিনি কি বলেছেন। তার আগে তারেক রহমান সম্পর্কে আমি বলতে চাই, তারেক রহমান স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার গুম, খুন, হত্যা, চাঁদাবাজি সহ নানা অন্যায়ের বিরুদ্ধে তিনি ভূমিকা পালন করেছেন, কথা বলেছেন। কিন্তু আমরা ব্যতিক্রম কিছু বিষয় দেখতেছি যে যারা বর্তমানে চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি এবং নানা অপকর্ম চলছে বাংলাদেশের ভিতরে, তাই সেসব বিষয় নিয়ে তিনি উল্লেখযোগ্য কোনো বক্তব্য আমরা তার কাছ থেকে প্রতিবাদ আমি অন্তত পাচ্ছি না। আমি তাকে প্রায় লক্ষ্য করি তার বক্তব্যগুলো দেখার, এবং আমি এর আগেও তাকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। কিন্তু আমি ইদানিং দেখতেছি যে তিনি চাঁদাবাজি সহ যে অপকর্ম বাংলাদেশে বর্তমান চলতেছে, তিনি সে সম্পর্কে নীরব আছেন বলে আমি মনে করছি। এবং অনেক নেতাদের আপত্তিকর বক্তব্য যারা দিচ্ছেন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। বিশেষ করে ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে একজন নেতা দুদু নামের, আপনারা জানেন, সে দুদু সাহেব, তিনি বক্তব্য দিয়েছিলেন, আপত্তিকর বক্তব্য। আজহারিকে আজহারি মাঝহারি এবং বিভিন্নভাবে ছোট করে ইহ প্রতিপন্ন করে কথা বলেছিলেন, তাকে সাপোর্ট করেছিলেন এবং তাদের ভাষায় কথা বলেছিলেন এই তারেক রহমান। তো এজন্য তারেক রহমানের কিছু কার্যক্রম আমি দেখতে পাচ্ছি যে অনেকটা সরে যাচ্ছে। আপনারা দেখতে বুঝতে পারবেন যে গণ অধিকার পরিষদের এই নেতা, সাবেক এই নেতা তারেক রহমান, তিনি আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে কি বক্তব্য দিয়েছেন এটি আপনারা শুনলে বুঝতে পারবেন। আমি এই বক্তব্যকে সমর্থন করছি না। চলুন আমরা সেই বক্তব্যটি শুনে আসি আগে। আপনাদেরকে একটা প্রশ্ন করব, আম মজুদ হয় না, পচনশীল জিনিস, তাই না? আঙ্গুর মজুদ হয় না, পচনশীল জিনিস, কিন্তু আলু মজুদ হয়, গাজর মজুদ হয়, টমেটো মজুদ হয়, পেঁয়াজ মজুদ হয়। আপনারা কোনোদিন শুনেছেন যে টিকিট মজুদ হয়? টিকিট মজুদের কথা কোনোদিন শুনেছেন? এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। চিন্তা করতে পারেন, নির্দিষ্ট শিডিউল আছে, সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এখন কথা হলো, কেউ তো কেউ চুরি করতে চাইবেই, তাহলে সরকার কেন আছে? সরকারের কাজ কি? দেখেন, আমাদের সরকারি একটা বিমান আছে, প্রতি বছর আমরা ভর্তুকি দেই, বিমানকে ভর্তুকি দেওয়া লাগে। কেন ভর্তুকি দেওয়া লাগে? আয় করতে পারে না, তাই তো? আমরা এর আগে যখন 20,000 টাকা বিমান ভাড়া ছিল, তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি, এই বিমান ভাড়া শেখ হাসিনার সময় যখন 60-70 হাজার টাকা হইলো, তখনও আমরা ভর্তুকি দিলাম। এখন আবার সেই বিমান ভাড়া 350, 1.5 লাখ, 1,90,000 হয়ে গেছে, এখনো ভর্তুকি দিচ্ছি। আমার কথা হলো, আমি যদি বিমানে ভর্তুকি দেই, তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে? তাই নয়? আমার নাহিদ ভাইকে বলবো, 6 মাস সময় পেয়েছেন আপনি, আপনারা সংস্কারের কথা বলছেন। আরে ভাই, 6 মাসে টেলিটকের যে সিম, এটারই তো উন্নতি করতে পারেন নাই। টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না, তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই? আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো? আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল, উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন। 108 কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন। আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন। আমার কথা, আপনি কি সংস্কার করবেন? আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, আবার শুনছি আপনারা নাকি 2 জনের দায়িত্ব ছেড়ে দিবেন। আমার কথা হলো, দায়িত্ব যদি ছেড়ে দিবেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি? দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি? আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যও ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যও ক্ষমতা, দুইটাই ক্ষমতার উদ্দেশ্যে। একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে 5 বছর খাওয়ার জন্য। লজ্জা লাগে না? দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন।
দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন, ছাড়বেন কেন? ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন? আমাদেরকে সেনানিবাসে ডেকেছিল কয়েকজনকে, যারা আমরা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম। সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন, আমি নামগুলো বলি, আমাকে বলেছিল, আক্তারকে বলেছিল, নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা প্যানেলে যুক্ত করবে। তখন এই নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী যারা দেখছেন, এরা বিরোধিতা করেছিল, বলেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয়। কি পরিচয়? রাজনৈতিক পরিচয়। রাজনৈতিক পরিচয় হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেলে নেওয়া যাবে না। আজকে এরাই বলে এরা নাকি জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল। আমার কথা হলো, আমি রাজনৈতিক তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছো, তুমি তো ওই একই পথে হাঁটলা, তাহলে তুমি কেন বাগড়া দিছিলা? হিংসা কইরা। তো যাই, এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই, কিন্তু ওরাও শেষমেশ গু খাওয়ার পথে আসতেছে। বুঝতে পেরেছেন? মানে রাজনীতিবিদরা খারাপ, আমরা গু খাই ধরেন, তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য, তাই তো? আমার এই কথাগুলো বলার কারণ হলো, বিমান ভাড়া যে বিষয়টা দেখেন, বিমান ভাড়া ছিল 50,000 টাকা, কোথাও ছিল 30,000 টাকা। এই প্রত্যেকটা বিমান ভাড়া 3% মানে 3 গুণ, 3.5 গুণ, 4 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমার একজন বিমানের 2 ধরনের ক্যাটাগরি আছে, একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে, আর একটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসের, কম দামের ক্যাটাগরি। তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায়, তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেখ। আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া তেমন বাড়ে নাই। শ্রমিক ক্যাটাগরি যে বিমানগুলো ছিল, এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে। তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য, প্রবাসীদের জন্য এত দরদ, এত মায়া। আমার কথা হলো, আমাদের আসিফ নজরুল স্যার, প্রবাসীদের জন্য এত মায়া আপনার, আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, তাহলে আপনি কেন এটা করলেন বলেন? আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন? বেসরকারি বিমানগুলো বাড়াবে, খুব ভালো কথা, ওরা বাংলাদেশের শত্রু, কিন্তু বাংলাদেশ বিমান যেটা, সেটা কেন বাড়ালো ভাড়া? এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো? তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল, যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো। এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে, ভাই কোনো টিকিট নাই, আমাদেরকে বললো। এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধইরা একটা টিকিট ম্যানেজ করছে। এরপর ভালো কথা, উপদেষ্টাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের। এখন উনি বিমানে উঠে দেখে যে প্রায় 37-40টা সিট ফাঁকাই রয়েছে। বুঝতে পেরেছেন? এগুলো ফাঁকাই চলে যাবে, তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না, সিন্ডিকেট করে রেখেছে। এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো। ওই সময় আলগা মমিন এবং ইমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই। তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে? তখন আমরা বুঝতে পারলাম, ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে, শেখ রেহানা নিয়ন্ত্রণ করে। আমার কথা হলো, শেখ হাসিনা এবং শেখ রেহানাকে আমরা বিদায় করেছি। এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহানা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে? শেখ হাসিনার সময়ে 5.5 লাখ 6 লাখ টাকা লাগতো প্রবাসে যেতে, মালয়েশিয়াতে 78,900 টাকা লাগতো যেতে। আমার কথা, শেখ হাসিনা খারাপ, তাকে আমরা বিদায় করলাম, ঝাঁটাপিটা করে বিদায় করলাম। শেখ রেহানা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে 3-3.5 লাখ টাকা করে চাঁদা নিয়েছে। আমরা বুঝলাম তারা খারাপ, কিন্তু এখন কোন অদৃশ্য মানে অদৃশ্য দরবেশ আছে, সে এখন খাচ্ছে। আমার কথা হলো, আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন? কোন জায়গায় দড়ি লাগাবো? আমরা খুবই হতাশ হচ্ছি। আমাদের কাছে একটা খবর এসেছে, খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান, তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে গত 6 মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে, কি কি চুক্তি হয়েছে, কি কি আপনার হলো ডিল হয়েছে, এগুলো তথ্য দেওয়ার জন্য সিপিডিকে সেই তথ্য দেওয়া হয় নাই। সিপিডিকে কেন তথ্য দেওয়া হয় নাই? বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য, রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু রয়েছে। আপনি আমাকে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন? তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাই দিতে হচ্ছে। বাস্তবে ও চুরি করেছে, এখন ওর চুরির নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে। আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে 28টি কোম্পানিকে আওয়ামী দোসর দেখে বাতিল করা হয়েছিল, এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে। আমার কথা হলো, কি এমন মিরাকেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন, আবার সবাইকে লাইসেন্স দিলেন? তার মানে মাঝখানে একটা ধাক্কা দিলে কিছু টাকা পয়সা খসে পড়ে, এই ব্যবস্থা করেছেন আপনারা। আমাদের এই ফজল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন, উপদেষ্টা ফজল কবির খান। আপনারা জানেন যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি, তাই না? আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে পা চাটার জন্য। কি করেছে জানেন? মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে, এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি। এই জন্য আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি।
এটা কোন জায়গায় দড়ি দেবেন? শুধু তাই না, উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণালয়ে ভারতের 3টা বন্ধ করে দেওয়া ট্রেন আবার যেন চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন। আমরা বলেছিলাম রেল ট্রানজিট আমরা যেতে দেবো না, আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে, উনি সেই রেল ট্রানজিট চালু করার ব্যবস্থা করছেন। এবার আপনারা সাক্ষী দিবেন, বলবেন সবাই, এই যে ফজল কবির খান একই সঙ্গে 3 মন্ত্রণালয় নিয়ে আছেন, একটা হলো বিদ্যুৎ ও জ্বালানি, একটা হলো সড়ক ও যোগাযোগ, সড়ক ও সেতু, আর একটা হলো রেল মন্ত্রণালয়। এইরকম একজন ব্যক্তিকে যে শেখ হাসিনার সময়ে তার বউ এবং মেয়ের নামে কোম্পানি খুলে ব্যবসা করেছে, বিদ্যুৎ বিষয়ক ব্যবসা করেছে, সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো, পরপর 3টা দপ্তর দিয়েছে। আমার কথা, ডক্টর ইউনূস স্যারের কাছে আবার প্রশ্ন, তার যোগ্যতা কি, কি কারণে তাকে 3টা মন্ত্রণালয় দেওয়া হলো? শুনেছি ওনার বাড়ি চট্টগ্রামের ভাইয়েরা রাগ করবেন না, চট্টগ্রামের হইলেই তাকে 3টা মন্ত্রণালয় দিতে হবে, তাহলে তো এটা তো আরেকটা খারাপ কাজ হয়ে গেল। আর আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ম্যাডাম তিনি শপথ করেছেন ওইখানে বিএনপি জামাতের লোকদেরকে উনি ঢুকতে দেবেন না। এবং জুয়েল স্যার মানসিক হাসপাতালের শফিকুর জুয়েল স্যার, উনি হলো আমাদের এই গণ অভ্যুত্থানে আমাদের আহতদের চিকিৎসা করেছিলেন এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহতের শিকার ইব্রাহিম নীরব আমাদের সহযোদ্ধা, তার মানসিক চিকিৎসা করেছিলেন। এই আমাদের উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের পরে এই সময়ে এসে এইরকম ভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসককে ওএসডি করে রেখেছেন। আমার কথা কি, আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেনটা কি আসলে? প্রবাসীদের সঙ্গে এত আরি কেন? আমাদের একজন উপদেষ্টা দুবাইয়ে গেছে, দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে, তাদের সঙ্গে ছবি তুলেছে, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে, অথচ এরা সবাই দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করার সঙ্গে জড়িত ছিল। আমার কথা হলো, প্রবাসীদের প্রতি এত দরদ, দুবাই চলে গেছে। আমার কথা, যে দুবাইয়ে গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা নিয়েছে, স্বর্ণের চেন নিয়েছে, সে কোনো প্রবাসী বিষয়ে কোনো উপদেষ্টা না, সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে। আমরা এগুলো ধিক্কার জানাই। সবশেষে আমরা সতর্ক করছি, আমরা রাজপথের বড় প্রোগ্রাম দিব যদি এই বিমান ভাড়া বিষয়ে কোনো সমাধান করা। তো আপনারা শুনতে পেলেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে নিয়ে তিনি বলেছেন যে তারা ক্ষমতার জন্য তারা সরকারে গিয়েছিল এবং এখন তারা আবার পদত্যাগ করবে সে ঘোষণা দিয়েছেন, এটিও ক্ষমতার জন্য। যারা জীবনের রিস্ক নিয়ে, জীবনের তোয়াক্কা না করে যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদেরকে আসলে এই ধরনের বক্তব্য সেই সকল নেতাদের নিয়ে দেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত এত দ্রুত আমি আসলে বুঝে আসে না আমার। যাই হোক, যাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আমি আশা করেছিলাম যে চাঁদাবাজের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, এবং আমরা জানি যে এদেশে অবায়দুল কাদের সহ বিভিন্ন নেতাদেরকে পাচার করে যারা দিচ্ছে, যে সকল নেতারা, যে সকল দুষ্কৃতিকারীরা, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবেন তারেক রহমান, কিন্তু আমরা ব্যতিক্রম দেখতেছি যে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। আমি মনে করি এটি আপত্তিকর বক্তব্য। সুপ্রদর্শক, গণ অধিকার পরিষদের নেতা, সাবেক নেতা তারেক রহমানের এই বক্তব্য আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।